ম্যাক্সিমাম মেডিকেল স্টুডেন্ট দেখা যায় হচ্ছে বাংলা ব্যাকগ্রাউন্ড থেকে আসে, কিন্তু মেডিকেলে এসে তোমার সবগুলো বই কিন্তু কিসে ইংলিশ কারিকুলামে বা ইংলিশ মিডিয়ামে। সো এটার সাথে কোপ আপ করতে গিয়ে কোনো রকম সমস্যা হয়? হ্যাঁ, এটার সাথে কোপ আপ করতে হয়তো অনেকের হয় না, আবার অনেকের ক্ষেত্রে সমস্যা দেখাও যায়। তো এটা আসলে যেহেতু এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে হঠাৎ করে শিফট করা, তো সমস্যা কিছুটা হতেই পারে, তবে সময়ের সাথে এটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে আর কি। আমার এসএসসি পর্যন্ত গ্রামে ছিল, বাট আমার ক্ষেত্রে তো খুব একটা সমস্যা হয়নি, কারণ এখানে আসলে মেডিকেলে এমন এমন স্টুডেন্টরাই চান্স পায় যারা হচ্ছে আসলে বাংলাটা মানে হ্যাঁ। বাংলা থেকে ইংলিশে কোপ আপ করতে অভ্যস্ত, মানে অ্যাডমিশনের যে সিস্টেমটা এটা তো আমার মনে হয় সেরকম। যারা হচ্ছে দূরে থেকে আসে দেখা যায় হচ্ছে অনেক দূরে দূরে মেডিকেলে চান্স পায়, সো দূরে থেকে যারা আসে তারা হচ্ছে অনেক বেশি হোম সিকনেস কাজ করে। সো তোর ক্ষেত্রে কি এই ধরনের কোনো সমস্যা ছিল কিনা? আমার ক্ষেত্রে বলবো যে আমি সবসময় ফ্যামিলির সাথে থেকেছি, স্কুলে ফ্যামিলির সাথে থেকেছি, কলেজ লাইফে আমি ফ্যামিলির সাথে ছিলাম। তো এখানে এসে যখন প্রথম একা থাকতে শুরু করলাম, তো নিজের কাজ সব নিজে করতে হতো। এক্ষেত্রে আমার বাসায় যে আরামটা ছিল, সেই আরামটা কিন্তু এখন আর ওই আগের মতো থাকলো না। হোম সিকনেসটা কাজ করতে কিনা? হ্যাঁ, হোম সিকনেস তো কাজ করতোই। এখনো হয়তো আগের মতো ওরকম খারাপ লাগে না, কিন্তু এখনো সুযোগ পেলে, একদম ছুটি পেলে সাথে সাথে বাসায় ছুটে যাই। আচ্ছা, আমি শুরুতে তো তোকে দেখছিলাম তো মোটামুটি হচ্ছে সবার কারোর সাথে মিশতিস না, তো এখানে আসার এখন তো মোটামুটি সবার সাথে মিশতেছিস, যেমন দিচ্ছিস, তো এটা কিভাবে ইমপ্রুভ করা যায়, বা কারোর সাথে না মিশে কি এখানে আসলে মেডিকেলে পড়ালেখা করা পসিবল? আসলে মেডিকেলে আসার আগে আমরা স্কুল অথবা কলেজে যে পড়ালেখা করি, সেই সিস্টেমটা হচ্ছে হ্যাঁ সেলফ বেস এবং হচ্ছে লিখিত পরীক্ষায় থাকতো সব জায়গায়। মেডিকেলে কিন্তু আমরা এসে ভাইবা পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে অনেক বেশি। এমনিতেই ভাইবা পরীক্ষা দিতে গেলে আমরা যখন লিখিত পরীক্ষা দিতে যাই, তখনই আমাদের হচ্ছে একটা ভীতি কাজ করে। পরীক্ষা মানেই হচ্ছে ভীতি কাজ করে স্বাভাবিকভাবেই। ভাইবা পরীক্ষা দিতে গেলে ভাইবা বোর্ডে টিচারদের সামনে হয়তো ওই সময় আরো বেশি ভীতি কাজ করে আমাদের মধ্যে। তো যদি কেউ এক্সট্রোভার্ট না হয়, স্বাভাবিকভাবে মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করার বা কথা বলার একটা অভ্যাস না থাকে, ওই সময় যে তার হয়তো সব জানা আছে, সে পারে, তারপর ওই সময় সে সঠিকভাবে উত্তর করতে পারে না। এই কারণে মেডিকেলে পড়ালেখার ক্ষেত্রে অবশ্যই মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করতে শিখতে হবে এবং ডেমো দিতে হবে। কোন একটা পড়ার পরে সেটা যদি ডেমো দেওয়া যায়, তাহলে সেটা বলার এফিসিয়েন্সিটা বৃদ্ধি পায় এবং সেটা কিন্তু মনেও থাকে বেশি। আচ্ছা, এখন হচ্ছে ম্যাক্সিমাম প্রাইভেট মেডিকেল হচ্ছে মানে বড় একটা বইয়ের একটা লিস্ট করা দিচ্ছে, সো কোন কোন বইগুলো কিনা বলে উচিত বলে তুই মনে করিস, মানে কোন কোন বইগুলো কিনতে হবে একটা ফ্রেশারের জন্য? আসলে এটা হচ্ছে কলেজ টু কলেজ ভ্যারি করে। আহ, এক এক মেডিকেল কলেজে এক এক বই পড়ার প্রচলন থাকে, তবে হচ্ছে ক্লাস টিচাররা যেভাবে পড়ায় অথবা ওই কলেজে লেকচারে কিভাবে বলে, কোন বইগুলো অথবা সিনিয়ররা ফলো করে, সেভাবে হচ্ছে বইগুলো কেনা উচিত। আর অনেকে একটা কোয়েশ্চেন করে, সেটা হচ্ছে হ্যাঁ। মানে এখানে তো একাধিক রাইটারের বই পড়বে কিনা? আসলে এখানে পড়ার পরিমাণ হচ্ছে অনেক, সে কারণে একটা রাইটারের বই ভালোভাবে কমপ্লিট করতে হয়তো সমস্যা হয়ে যায়। সেক্ষেত্রে একাধিক রাইটারের বই কেউ যদি পারে তাহলে পড়তে পারে, তবে যে কোনো একটা ভালোভাবে পড়া উচিত আর কি। অ্যানাটমিতে কোন কোন সাবজেক্ট মানে কোন কোন বইগুলো কিনা উচিত বলে মনে করিস? আসলে অ্যানাটমির ক্ষেত্রে বা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই রিটেন যে পরীক্ষাটা থাকে, সেই রিটেন পরীক্ষার জন্য হচ্ছে বিগত বছরে যে কোশ্চেন গুলো এসেছে সেগুলো ভালোভাবে হচ্ছে প্র্যাকটিস করতে হয়, তাহলে ওগুলো থেকে বেশিরভাগ কমন পড়ে। তো এজন্য হচ্ছে রেফারেন্স বুক পড়তে হয়, কিন্তু রেফারেন্স বুক পড়লে বেসিকটা ক্লিয়ার হবে না। বেসিকটা ক্লিয়ার করার জন্য আইটেমের সময় তো সময় একটু বেশি থাকে, তখন যে মেইন টেক্সট বুক গুলো থাকে সেই মেইন টেক্সট বুক গুলোকে হচ্ছে তখন পড়তে হবে। আর সাথে সাথে হচ্ছে যদি এক্সট্রা ইনফরমেশন থাকে, তাহলে সেটা রেফারেন্স বুকে নিয়ে লিখে লিখে রাখা যেতে পারে। আচ্ছা, এখন হচ্ছে অ্যানাটমির ক্ষেত্রে হচ্ছে আমরা কলেজে যে বইটা পড়াই সেটা পড়বো, এন্ড হচ্ছে রেফারেন্স বুক হিসেবে আমরা যে কোনো একটা বাজারে যে রিজনের যে গাইডগুলো পাওয়া যায় ওইটা পড়বো। এন্ড হিস্টোলজি, এমব্রায়োলজি এন্ড জেনারেল অ্যানাটমি যেমন অনেকগুলো বই কিনা লাগে, এখানে কি কি বই কিনতে হবে? হিস্টোলজির ক্ষেত্রে হচ্ছে জ্যান গুয়েরা এবং গুনা সেগান, এই দুইটা বই আছে। এই দুইটা বই হচ্ছে আমাদের এখানে বেশি চলে। তারপরে এমব্রায়োলজির জন্য তো ল্যাংল্যান্ড কিনতে হবে, হ্যাঁ, ল্যাংল্যান্ড। জেনারেল এমব্রায়োলজির জন্য হচ্ছে তোর বিশ্রাম অথবা যে একটা দত্ত, বাজারে যেটা হ্যাঁ। পাওয়া যায় বা দত্ত কিনা যায়। হ্যাঁ। আচ্ছা, এরপরে ফিজিওলজির জন্য তো অবশ্যই প্রত্যেকটা মেডিকেলে গাইডন পড়ায়, and আমি যতদূর জানি সবাই গাইডন আসলে পড়ে না। গাইডনের পাশাপাশি কোন বইটা পড়তে হবে রেফারেন্স বুক হিসেবে? আসলে রেফারেন্স বুক হিসেবে তো একটা সবাই পড়েই, কিন্তু রেফারেন্স বুক ছাড়াও এই ক্ষেত্রে আমি বলবো যে টেক্সট বুক না পড়লেও যে লেকচার ক্লাসগুলো হয় মেডিকেলের ডিপার্টমেন্ট হেড অথবা আরো যে সিনিয়র শিক্ষকরা লেকচার ক্লাসগুলো নেন, সেই লেকচার ক্লাসগুলো খুব স্ট্রিক্টলি ভালোভাবে যদি ফলো করা যায়, তাহলে তো অনেকটাই কভার হতে পারে। তবে টেক্সট বুক পড়া অবশ্যই উচিত। এখন বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে হচ্ছে অনেকে লিপিনকড পড়ে অথবা হারপার পড়ে। পার্সোনালি আমি নিজে কিন্তু লিপিনকড প্লাস হার্ভার্ড দুইটাই কিনছি, হ্যাঁ। বাট আলটিমেটলি আমরা পড়ছি এবিসি। হ্যাঁ, এবিসিটাই পড়া হয়, কারণ হচ্ছে পড়া তো অনেক, অ্যানাটমি আছে, ফিজিওলজি আছে, এরপর বায়োকেমিস্ট্রি পড়ার জন্য
হয়তো এতগুলো টেক্সট বুক আসলে কভার করা সবার পক্ষে অতটা সম্ভব হয় না। এবিসিটা সহজ করে লেখা, আমাদের দেশীয় রাইটারের লেখা, তো সবাই এটা ভালোভাবে বুঝতে পারে, এই কারণে এবিসি পড়ানো হয়। এবিসির পাশাপাশি তো আবার এখানে রেফারেন্স বুক হিসেবে আমরা হ্যাঁ, রেফারেন্স বুক তো প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই দরকার, এটা লিখিত পরীক্ষার কোশ্চেন গুলো ভালোভাবে। ম্যামদের ভাষায় যেটাকে আমরা ছুটি বই বা প্রফেসর সাহেবের বই যেটা বলি না, বাট এটা তো আপনার আলটিমেটলি ওটা পড়তে হবে, রিটেনের কোশ্চেন গুলো ধরতে হবে। হ্যাঁ। তো এখন আমি অনুপমকে জিজ্ঞেস করবো, লাইফে কি কখনো ফেল করছিলি তুই? লাইফে আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত কখনো ফেল করিনি। মেডিকেল এসে আসলে এমন হয়েছে যে আমার ক্ষেত্রে আমি পড়েছি, পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছি ভালো, কিন্তু আমি পরীক্ষায় কোনো কারণে সব লিখে শেষ করে ফেলতে পারিনি, অথবা আমার মাথায় হয়তো একটা দুইটা প্রশ্ন আসছিল না, এবং দেখা গেছে যে ওই পেপারটার খাতা অনেক কড়াভাবে কাটা হয়েছে, পাশও করেছে অনেক কম, তো আমি এখানে ফেল করছি। তো আমার ফেল এরকম আসছে, এবং ফেল করলে আমার অবশ্যই কথা হচ্ছে লাইফে তো কখনো তুই ফেল করস না। না, বাট এবারই প্রথম ফেল করছিস, মানে হ্যাঁ। ওইবারে। তো মানে তুই ফেলের স্বাদটা তোর কাছে কেমন ছিল? ফেল করলে তো অবশ্যই খারাপ লাগে, ফেল করতে তো কার কখনো ভালো লাগে না। ফেল কি, এখানে মেডিকেলে যারা আসে সবাই কিন্তু টপার থাকে, সবাই দেখা গেছে যে স্কুল কলেজে 90% প্লাস মার্কস পায় সব সময়। অনেক দেখবি যে বোর্ড টপার, ভালো ভালো কলেজের টপার, স্কুলের টপার থাকে, তো সেখান থেকে ফেল করাটা আসলে একটা মানসিক ভাবে একটা সত্যি খুব কষ্টের ব্যাপার। তো এটা আসলে ফেল জিনিসটা হচ্ছে আসলে লাইফে থাকবে, মেডিকেল লাইফে এসএসসি পর্যন্ত ফেল না করাটা নরমাল, কারণ এখানকার সিলেবাস যেটা সেটা একটা মানুষের দ্বারা কমপ্লিট করা পসিবল। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলি, ফেল থাকবেই এরকম বলে বলে অনেক স্টুডেন্ট দেখা গেছে যে পড়ালেখা খুব লাইটলি নেয়। পড়ালেখা কিন্তু লাইটলি নেওয়া যাবে না, পড়তে হবে, পড়ার পরে যদি ফেল আসে তাহলে ঠিক আছে, আমি চেষ্টা করছি, আমার হয় নাই, নেক্সট বার হবে। কিন্তু অনেকে আমি দেখেছি যে মেডিকেলে সাপ্লি আসবে, ফেল আসবে, এটা বলে বলে পড়ালেখা করে না, পড়ালেখা থেকে অনেক ডিটাচ থাকে, এক্ষেত্রে আবার কিন্তু একটা সমস্যা।